পাকিস্তান সৃষ্টির পূর্ব মুহূর্তে সিলেট পাকিস্তানের অংশ হবে কিনা এই নিয়ে গণভোট হয়। ভাসানী সিলেটকে পাকিস্তানের অন্তর্ভুক্তকরণের পক্ষে সমর্থন করেন। এই আন্দোলন সফল হয়েছিল। 1947 সালের 14 আগস্ট ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে জন্ম নিল দুটি পৃথক রাষ্ট্র, পাকিস্তান ও ভারত। পাকিস্তান প্রতিষ্ঠার পর আসাম সরকার মাওলানা ভাসানীকে অবিলম্বে আসাম ত্যাগের নির্দেশ দেয়। তিনি চলে এলেন টাঙ্গাইলের কাগমারিতে। 1948 সালে প্রথম পূর্ববঙ্গ পরিষদের টাঙ্গাইল আসন শূন্য হলে ভাসানী উপনির্বাচনে অংশ নেন এবং খাজা নাজিমুদ্দিন মনোনীত প্রার্থী জমিদার খুররম খান পন্নীকে পরাজিত করে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। কিন্তু খাজা নাজিমুদ্দিন ষড়যন্ত্রমূলকভাবে এই উপনির্বাচন বাতিল ঘোষণা করেন। শুধু তাই নয়, 1950 সাল পর্যন্ত যাতে ভাসানী কোনো নির্বাচনে অংশ নিতে না পারে এই মর্মেও নিষেধাজ্ঞা জারি করেন। 1949 সালে সোহরাওয়ার্দী ঢাকায় ফিরে এলে মুসলিম লীগের সাথে সম্পর্ক ছিন্ন করে ভাসানী একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। মাওলানা ভাসানী 1949 সালে ঢাকার টিকাটুলিতে রোজ গার্ডেনে মুসলিম লীগ কর্মী সম্মেলন আহ্বান করেন। 23 জুন ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে প্রায় 300 কর্মী সম্মেলনে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন আতাউর রহমান খান। মাওলানা ভাসানী ছিলেন প্রধান অতিথি। 23 জুন পূর্ববঙ্গের প্রথম বিরোধী রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয়। মাওলানা ভাসানী সর্বসম্মতিক্রমে এই দলের সভাপতি নির্বাচিত হলেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামসুল হক। 24 জুন আর্মিটলা ময়দানে আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। 1949 সালের মধ্যভাগে পূর্ববঙ্গে খাদ্যাভাব দেখা দেয়। 11 অক্টোবর আর্মিটলা ময়দানে আওয়ামী লীগের একটি জনসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় খাদ্য সমস্যা সমাধানে ব্যর্থতার জন্য পূর্ববঙ্গ মন্ত্রিসভার পদত্যাগ দাবি করা হয় এবং 144 ধারা ভঙ্গ করে মাওলানা ভাসানী ভুখা মিছিলে নেতৃত্ব দেন। ভুখা মিছিলে নেতৃত্ব দেওয়ার জন্য 1949-এর 14 অক্টোবর গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারাবরণ করেন। 1950 সালে সরকার কর্তৃক রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডের বন্দীদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট পালন করেন এবং 1950 সালের 10 ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে 1952-র 30 জানুয়ারি ঢাকা জেলার বার লাইব্রেরি হলে তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা আন্দোলনে সহযোগিতার কারণে গ্রেপ্তার হয়ে 16 মাস কারা নির্যাতনের শিকার হন। অবশ্য জনমতের চাপে 1953 সালের 21 এপ্রিল মাওলানা ভাসানীকে জেল থেকে মুক্তি দেয়া হয়। পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে 1953 সালের 3রা ডিসেম্বর কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলাকে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট নামক নির্বাচনী মোর্চা গঠন করেন। নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এবং পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে 237টির মধ্যে 228টি আসন অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন করার পর 25 মে 1954 সালে মাওলানা ভাসানী বিশ্ব শান্তি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে সুইডেনের রাজধানী স্টকহোম যান এবং সেখানে বক্তব্য প্রদান করেন। 30 মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা ভেঙে দিয়ে পূর্ব পাকিস্তানে গভর্নরের শাসন জারি করে এবং মাওলানা ভাসানীর দেশে প্রত্যাবর্তনের উপর বিধিনিষেধ আরোপ করেন। তিনি বিদেশে থাকা অবস্থায় শুনতে পারলেন পূর্ববঙ্গের যুক্তফ্রন্ট সরকারকে বাতিল করা হয়েছে এবং যুক্তফ্রন্ট নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই সেই মুহূর্তে তিনি দেশে ফিরতে পারেননি। 11 মাস লন্ডন, বার্লিন, দিল্লি ও কলকাতায় অবস্থান করার পর তার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং 1955-র 25 এপ্রিল দেশে প্রত্যাবর্তন করেন। পূর্ব বাংলায় খাদ্যজনিত দুর্ভিক্ষ রোধের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে 50 কোটি টাকা আদায়ের দাবিতে 1956-র 7 মে ঢাকায় অনশন ধর্মঘট শুরু করেন। সরকার দাবি মেনে নিলে 24 মে অনশন ভঙ্গ করেন। একই বছর 12 সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ রিপাবলিকান পার্টির কোয়ালিশন সরকার গঠিত হলে মাওলানা ভাসানী সরকারের পররাষ্ট্রনীতির বিরোধিতা করে নিরপেক্ষ নীতি অবলম্বন করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করেন।
ভাসানীর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনা হল কাগমারি সম্মেলন। ভাসানীর উদ্যোগে এই কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1957 সালে। কাগমারি সম্মেলনে ভাসানী পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান। প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী সেই দাবি প্রত্যাখ্যান করলে 18 মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। একই বছর 25 জুলাই তার নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠিত হয়। ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এরপর থেকে সব সময় বামধারার রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিলেন। 1967 সালের 22 জুন কেন্দ্রীয় সরকার রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্রসঙ্গীত প্রচার বন্ধ করার নির্দেশ জারি করলে এর প্রতিবাদ করেন। 1968 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলার ষড়যন্ত্র মামলা দায়ের করা হলে সারা দেশে গড়ে ওঠে আন্দোলন। ভাসানীও এই ষড়যন্ত্রমূলক মামলার বিরুদ্ধে আন্দোলনে শরিক হন। আন্দোলনের মুখে 1969 সালের 22 ফেব্রুয়ারি সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। বঙ্গবন্ধু বের হয়ে আসার পর আইয়ুব বিরোধী তথা পূর্ব পাকিস্তানের আন্দোলন আরও জোরদার হয়। 1969 সালে আইয়ুব বিরোধী আন্দোলনে মাওলানা ভাসানী বলিষ্ঠ ভূমিকা পালন করেন। 26 ফেব্রুয়ারি আইয়ুব খান কর্তৃক আহূত গোলটেবিল বৈঠক প্রত্যাখ্যান করে শ্রমজীবীদের ঘেরাও কর্মসূচি পালনে উৎসাহ প্রদান করেন। আইয়ুব খান সরকারের পতনের পর নির্বাচনের পূর্বে ভোটের আগে ভাত চাই, ইসলামিক সমাজতন্ত্র কায়েম ইত্যাদি দাবি উত্থাপন করেন। 1970 সালের 6 থেকে 8 আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে অনশন পালন করেন। 1970 সালের 4 ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন। 1971 মার্চ মাসে শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করেন এবং 1971 সালের 18 জানুয়ারি পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় স্বাধীনতার ঘোষণা প্রদানের জন্য তার প্রতি আহ্বান জানিয়েছিলেন। 25 মার্চ রাতে মাওলানা ভাসানী সন্তোষে তার গৃহে অবস্থান করছিলেন। তিনি পাকিস্তান বাহিনীর দৃষ্টি এড়িয়ে টাঙ্গাইল ছেড়ে তার পিতৃভূমি সিরাজগঞ্জে চলে যান। পাকিস্তান বাহিনী তার সন্তোষের বাড়িটি পুড়িয়ে দেয়। মাওলানা ভাসানী নৌকাযোগে ভারত সীমানা অভিমুখে রওনা হন। 1971 সালের 23 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে মাওলানা ভাসানী একটি বিবৃতি প্রদান করেন, যা ভারতীয় বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মাওলানা ভাসানী চীনের নেতা মাও সেতুং, চৌ এন লাই এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে তার বার্তা পাঠিয়ে তাদের অবহিত করেন যে পূর্ববঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক হারে গণহত্যা চালাচ্ছে। সেজন্য তিনি প্রেসিডেন্ট নিক্সনকে অনুরোধ করেন এই মর্মে যে তিনি যেন পাকিস্তানকে অস্ত্র সরবরাহ না করেন। উপরন্তু মাওলানা ভাসানী প্রেসিডেন্ট নিক্সনকে বাংলাদেশকে স্বীকৃতি দেবার আহ্বান জানান। 1971 সালের 25 এপ্রিল মাওলানা ভাসানী সোভিয়েত রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পাকিস্তান বাংলাদেশের জনগণের ওপর যে বর্বরোচিত অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। 31 মে মাওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের 7.5 কোটি মানুষ দখলদার বাহিনীর সঙ্গে জীবন মরণ সংগ্রামে লিপ্ত। তারা মাতৃভূমি রক্ষার জন্য বদ্ধপরিকর। তারা এই সংগ্রামে জয়লাভ করবেই। 7 জুন মাওলানা ভাসানী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সব অঞ্চল আজ 10 লাখ বাঙালির রক্তে স্নাত এবং এই রক্ত স্নানের মধ্য দিয়েই বাংলার স্বাধীনতা আসবে। এরই মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দুবার কোহিনূর প্যালেসে এসে মাওলানা ভাসানীর সঙ্গে বৈঠকে মিলিত হন এবং তার পরামর্শ ও সহযোগিতা প্রার্থনা করেন। ভারতে অবস্থানকালে মাওলানা ভাসানী দুবার অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছিল। বাংলাদেশে 1972 সালের 22 জানুয়ারি প্রত্যাবর্তন করেন। 1972 সালের 25 ফেব্রুয়ারি সাপ্তাহিক হক কথা প্রকাশ করেন। 1973 সালে খাদ্যের দাবিতে ঢাকায় 15 থেকে 22 মে অনশন ধর্মঘট পালন করেন। 1974 সালের 8 এপ্রিল হুকুমতে রাব্বানিয়া সমিতি গঠন করেন। একই বছর জুন মাসে আইন অমান্য আন্দোলন শুরু করলে টাঙ্গাইলের সন্তোষে গৃহবন্দী হন। 1976 এর 16 মে ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চে নেতৃত্ব দেন। একই বছর 2 অক্টোবর খোদায় খিদমতগার নামে নতুন আরেকটি সংগঠন গড়ে তোলেন।
জীবনের শেষ দিকে মাওলানা ভাসানীকে ঘন ঘন হাসপাতালে যেতে হতো। হার্টের অসুখ, মূত্রাশয়ের অসুখ, ব্রনকাইটিস তাকে কাবু করে ফেলেছিল। 1976 সালের 14 সেপ্টেম্বর থেকে প্রায় 1 মাস তিনি চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। দেশে বেশ কিছুদিন সুস্থ ছিলেন। সন্তোষ থেকে 4 নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকেও তিনি দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান। 1976 সালের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 9 নম্বর কেবিনে রাত 7:30টায় ইন্তেকাল করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তাকে টাঙ্গাইলের সন্তোষে 18 নভেম্বর বাদ আসর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সারা দেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে।